তো গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা জব আপডেট নিয়ে। সেটা হচ্ছে মিশন আরআরবি এনটিপিসি 2026, আমাদের সবারই মোটামুটি ফেভারিট জব আরআরবি। ঠিক আছে, তো আজকে আমরা টোটালি আমাদের যে মেন যে টপিক থাকবে সেটা হচ্ছে যে কতগুলো শূন্যপদ আছে, স্যালারি কীরকম কী হতে পারে, সিলেবাস কী আছে, এবং প্রথম প্রচেষ্টায় সিলেকশন পাওয়ার 100% গাইডলাইন। দেখো, এই কথাটা লেখার একটাই উদ্দেশ্য যে কিভাবে তোমরা ফার্স্ট অ্যাটেমে তোমরা তোমাদের এনটিপিসিটা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো আরআরবির এমন একটা জব বা রেলওয়ে ডিপার্টমেন্টের এমন একটা জব যেটা সবারই মোটামুটি ড্রিম জব হয়ে থাকে। ঠিক আছে, কারণটা আজকে আমরা সে বিষয়ে আমরা কথা বলবো, কেন এটা অনেকের ড্রিম জব বা কেন এটার জন্য মানুষ এতভাবে লেগে থাকে। তো চলো দেখো, মেন কথা বলি যে গোল্ডেন উইন্ডো বা নোটিফিকেশন ট্রেড এবং প্রেডিকশন কি আছে। দেখো, প্রেডিকশন কি, এনটিপিসি গ্রাজুয়েশন হতে পারে অক্টোবর 2026। ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট হতে পারে নভেম্বর 2026। দেখো, ভ্যাকান্সির টার্গেট কি আছে। দেখো, শূন্যপদ কি আছে, 8,500 থেকে 10,000 প্লাস শূন্যপদ আসবে। কারণটা কি, দেখো 2029 সালের লোকসভা নির্বাচন, নিয়োগ প্রক্রিয়া শেষ করে 2028-এ জয়নিং নিশ্চিত করার টার্গেট সরকারের। এটাই সেরা সুযোগ। ঠিক আছে, এখানে ভুল আছে, 2027-এ লোকসভা যে নির্বাচন আছে তারপরের থেকে আমাদের 2028-এ নিশ্চিত করার যে টার্গেট সরকারের আছে। ঠিক আছে, এবার কি, দেখো এটা একমাত্র শুধু চাকরি না, এটা একটা লাইফস্টাইল ইকোসিস্টেম। কেমনভাবে এটা ইকোসিস্টেম বোঝাচ্ছে। ফার্স্ট, সম্পূর্ণ ফ্রি মেডিকেল, রেলওয়ে হাসপাতাল এবং তোমার সকল ফ্যামিলি মেম্বারদের জন্য চিকিৎসা থাকছে। শিক্ষা, চাইল্ড এডুকেশান বা অ্যালাউন্সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি সন্তানের জন্য বছরে 33,750 টাকা এবং দুজন সন্তান পর্যন্ত এই টাকাটা পাচ্ছে প্রতি বছরে। পার ইয়ারে এই টাকাটা তারা পাচ্ছে। ঠিক আছে, পার চাইল্ডে তারা এই টাকাটা পাচ্ছে, রাইট। বাসস্থান কি আছে, বিনামূল্যে টাইপ 3 কোয়ার্টার এবং পরিবার নিয়ে থাকার সুযোগ সুবিধা থাকছে। কারণ আমরা সবাই জানি যে রেলওয়ে এমন একটা ডিপার্টমেন্টের জব যেখানে ট্রান্সফার হতে থাকে, যেখানে হোম যে বা হোম ভ্যাকান্সি যেটা বোঝায়, ঠিক আছে, সেটা খুব কম মানুষের জন্য হয়ে থাকে। যেটা যদিও সেটা হয়, সেটা হচ্ছে তার সার্ভিসের লাস্ট 5 বছর বা লাস্ট 10 বছর, সেই সময় তাদের যে নিকটস্থ যে কেন্দ্র আছে সেখানে তারা তাদের পোস্টিংগুলো পেয়ে থাকে। তো এবার আমরা দেখব যে ভ্রমণে আমাদের কি সুযোগ সুবিধা আছে। তো ভ্রমণের সুযোগ সুবিধা আছে কি, যে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, যে ফার্স্ট ইয়ারে তুমি হচ্ছে একটি করে টিকিট তুমি পাচ্ছ, একটি সেট টিকিট তুমি পাচ্ছ। 5 বছর পর থেকে তুমি 3টে করে সেট তুমি পাচ্ছ, এবং কি 30% ভাড়ায় পিটিও সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। পিটিও মানে কি, প্রিভিলেজ যে টিকিট, যে এক্সিকিউটিভ, সেটা তুমি পাচ্ছ। মানে 100 টাকা যদি টিকিটের দাম হয়, সেখানে তুমি 33 টাকা দিলেই তোমার ওই টিকিটটা তোমার জন্য হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো গুডস ট্রেন ম্যানেজারের বা স্যালারি ডিকোড কী আছে। যদি আমরা কথা বলি যে গুডস ট্রেন বা গেম চেঞ্জারের যে কিলোমিটার অ্যালাউন্সেস তোমরা পাচ্ছ, দেখো প্রতি কিলোমিটারে 5.5 টাকা করে তোমরা পাচ্ছ, এবং মাসে গড়ে 7,000 কিলোমিটার ভ্রমণ করার সুযোগ সুবিধা থাকছে। সে হিসেবে 38,500 টাকা তোমরা এক্সট্রা পাচ্ছ, রাইট। অ্যালাউন্সেস ট্রান্সপোর্টের জন্য তোমরা পাচ্ছ 5,400 টাকা, সেটা হচ্ছে তোমরা অ্যালাউন্সের জন্য পাচ্ছ। ডিএ এই সাইডে বর্তমান যে ভাতা সেটা 80%, 58%, মানে কি 22,116 টাকা। ওকে, বাড়ি ভাড়ার জন্য তুমি পাচ্ছ 11,338 টাকা, এবং বেসিক পে আছে 29,200 টাকা, প্লাস রানিং স্টাফদের জন্য 30% হাইক, মানে 37,960 টাকা তুমি সেখান থেকে পাচ্ছ। টোটাল যদি বর্তমান কাঠামোতে যদি কথা বলা হয় স্যালারি, তাহলে 1,00,000-এর উপরে তোমরা স্যালারি এখান থেকে এক্সপেক্ট করতে পারো অ্যাজ এ ট্রেন গুডস ম্যানেজারের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যে মেন কথা সেটা হচ্ছে ফিউচার প্রজেকশনের ক্ষেত্রে পে কমিশন লাগু হওয়ায় প্রারম্ভিক বেতন হতে পারে 1.70, 1,70,000 টাকা। ওকে, 1,70,000 হতে পারে। এখনও সে বিষয় নিয়ে ক্লিয়ারলি কোনো আপডেট আসেনি। ঠিক আছে, এটা জাস্ট একটা ইনফরমেটিভ, যেটা সবাই আমরা জানো যে পে কমিশন যদি চালু হয়ে যায় তাহলে স্যালারিটা অনেক পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে। এবার দেখো তোমাদের কি করতে হবে, যে কেরিয়ার ম্যাট্রিক্স নিয়ে যদি তোমাদের কথা বলে যাই, তাহলে কী আছে, উচ্চ আয় এবং উচ্চ ফিল্ড ওয়ার্ক, দি আর্নার কী আছে, দি স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার। স্যালারি পোটেনশিয়াল কী আছে, সর্বোচ্চ কিলোমিটার ও রানিং অ্যালাউন্সের জন্য এখানে রয়েছে। কাজের ধরন ফিল্ড ওয়ার্ক, শিফটিং ডিউটি। ঠিক আছে, অতিরিক্ত টেস্ট কি, যে সাইকোমেট্রিক টেস্ট বাধ্যতামূলক স্টেশন মাস্টারের জন্য। এই কথাটা কেন বা এই টেস্টটা কেন, বিকজ অফ সেখানে তোমাদেরকে অনেকটা টাইম ট্রাভেল করতে হবে, একা থাকতে হবে, এবং অনেক প্রেশার তোমাকে হ্যান্ডেল করতে হবে। সেজন্য তোমাদের সাইকোমেট্রিক যে টেস্ট সেটা তোমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে। ওকে, এবার দেখো দ্য শান্তিপূর্ণ জব বা দ্য পেস মেকার যে জব, তার যদি ডেফিনেশন দেওয়া হয় তাহলে কি আছে, যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারে,
ক্লার্ক টাইপিস্ট হতে পারে। স্যালারি পোটেনশিয়াল কী আছে, মডারেট থেকে হাই নির্দিষ্ট ফিক্স স্যালারি থাকছে, ঘরের ডেস্কে বসে কাজ থাকছে, নির্দিষ্ট অফিস টাইম থাকছে, উইকেন্ডে ছুটি পাচ্ছ। অতিরিক্ত টেস্ট কী আছে, কারণ তোমাদের টাইপিং টেস্টটা বাধ্যতামূলক এবং 35 WPM তোমাদেরকে টাইপিং স্পিড হতে হবে এই কাজের জন্য বা এই পোস্টের জন্য, ঠিক আছে। এবং শিক্ষাগত যোগ্যতা কী আছে, কোন পদের জন্য তুমি উপযুক্ত সেখানে তুমি দেখে নাও। আন্ডার গ্রাজুয়েট যদি বলো, ইউজি যদি তুমি এখানে কথা বলো, সেক্ষেত্রে তোমাদের যে কোনো স্ট্রিম থেকে আর্টস, কমার্স, সায়েন্স বা 12 পাস, ঠিক আছে। ফোকাস কী হবে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ওকে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক, এইগুলো তোমাদেরকে হতে হবে। এবং যদি গ্রাজুয়েশন যদি নিয়ে কথা বলি, তাহলে তোমাদেরকে হনার্স, বিটেক বা বিই বা পাস ডিপার্টমেন্টে তোমরা গ্রাজুয়েশন করলেও কোনো প্রবলেম নেই। ফোকাস থাকবে কি, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ওকে। যে গ্রাজুয়েটরা আন্ডার গ্রাজুয়েট পদগুলোর জন্য আবেদন করতে পারবে, কিন্তু আন্ডার গ্রাজুয়েটরা গ্রাজুয়েশন পদগুলো তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মেন ফোকাস। এবার দেখো যে সিলেকশনে কী আছে, দেখো সিবিটি অন দ্য ফিল্টার কী আছে, নেচার কি শুধুমাত্র কোয়ালিফাইং বা ফাইনাল মিনিটে নাম্বার যোগ হয় না, ফরম্যাট 100 প্রশ্ন 90 মিনিটে নেগেটিভ মার্কিং থাকবে সেখানে। সিবিটি 2 কী আছে, দ্য রিয়েল ব্যাটেল কী আছে, স্কোর স্টেজ, এখান থেকে ফাইনাল মেরিট তৈরি হবে, রাইট। চ্যালেঞ্জ থাকবে 120টা কোশ্চেন 90 মিনিট বা টাইম ম্যানেজমেন্ট, এখানে আসল গেম থাকবে, মাথায় রাখবে। 120টা কোশ্চেন থাকবে, 90 মিনিটস থাকবে, তার মানে কি তোমার হাতে অ্যাটলিস্ট 30 মিনিটস কম, রাইট। 30 কোশ্চেনের জন্য তোমাকে এই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে ক্লিয়ার করে রাখতে হবে মাথার মধ্যে, তার জন্য তোমাদেরকে বেশি বেশি মক টেস্ট দিতে হবে। এবার দেখো অনেকে মক টেস্টের নিয়মের কথা বলবে যে আমরা কীভাবে মক টেস্ট দেবো। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে মক টেস্ট দুটোভাবে দেওয়া যায়। একটা কি, যে তুমি একটা করে চ্যাপ্টার ক্লোজ করলে সেই চ্যাপ্টারের উপরে তুমি নিজে কোশ্চেন সেট করলে সেই অনুযায়ী তুমি তোমার হিসেবে মক টেস্ট দিতে পারলে। আর একটা সিস্টেম কী হতে পারে, তুমি যে কোনো ক্লাস বুক হতে পারে, নোটবুক হতে পারে, বা যে কোনো ধরনের যে অ্যাপ থেকে যেগুলো যেখান থেকে তোমরা তোমাদের সুবিধা মতো মক টেস্ট দিচ্ছ, সেখান থেকে তোমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করছো। সিলেবাসটা কমপ্লিট করার পরে উইদিন 1 to 2 ডেজের আন্ডারে বা মধ্যে তোমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে সেই যে রিভিশনটা তোমাদের মাথার মধ্যে থাকবে এবং ওই মক টেস্টটা যেন 3 থেকে 4 বার অ্যাটলিস্ট দেওয়া হয়, তবেই না সেই জিনিসটা কার্যকর হবে, ওকে। যদি তুমি এই দুটো সিস্টেম ফলো করতে পারো, এক নিজের বানানো কোশ্চেনগুলো তুমি বানিয়ে সেখান থেকে তুমি মক টেস্ট দিচ্ছ, সেটা একটা বেটার হয়ে হতে পারে। কারণ কি, সেই জিনিসগুলো তোমার মনে হচ্ছে জিনিসটা আসতে পারে, ঠিক আছে। এবং এই জিনিসটা যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত বেশি তোমার যে ফ্লুয়েন্সিটা হবে টাইম ম্যানেজমেন্টে, সেটা তোমার অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে ডে বাই ডে। তো এই জিনিসটা তোমরা মক টেস্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে এবং এটা দরকার। এবং দেখো স্কিল টেস্ট কী আছে, স্কিল টেস্ট হতে পারে একমাত্র সাইকোমেট্রিক টেস্ট, যেটা স্টেশন মাস্টারের জন্য লাগবে, এবং টাইপিং এস, যেটা ক্লার্ক বা টাইপিস্টের জন্য লাগবে, এবং ট্রেন ম্যানেজারের জন্য কোনো স্কিল টেস্ট লাগে না। ভালো করে স্কিল ম্যানেজারের জন্য কোনো ট্রেন ম্যানেজারের জন্য কোনো স্কিল টেস্ট লাগে না। এবার সিলেবাস আর্কিটেকচার কী আছে, যে 3টে স্তম্ভের উপরে আমাদের সাফল্য দাঁড়িয়ে আছে। ফার্স্ট কি, ম্যাথমেটিক্স, এটা লাগবেই, ম্যাথ ইম্পর্টেন্ট। উইদাউট ম্যাথে তুমি আরআরবি ক্লিয়ার করতে পারবে না, ভালো করে বলছি শুনে নেবে। এবং রিজনিংকে তোমাকে সলিড রিজনিং তোমাকে জানতে হবে, ঠিক আছে, বা তোমাদেরকে এই বিষয়ে তোমাদের জ্ঞান থাকা লাগবে, ঠিক আছে। জিকে নিয়ে তোমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হবে। এবং কি, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কেন, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কেন, না হলে নিউজ পেপার পড়ো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদেরকে যে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এবং ইংলিশ এখানে তোমাদের খুব দরকার নেই, এখানে কোনো ইংলিশের দরকার নেই, ঠিক আছে। এবং যে 80 স্কোর করার জন্য যে সিপিএম ফর্মুলা, দেখো অ্যাটলিস্ট 100-এর মধ্যে তোমাদেরকে 80 মার্কস অ্যাটলিস্ট করতে হবে, ঠিক আছে। 80 মার্কস যদি তুমি করো, তাহলে তুমি একটা চান্স থাকবে। দেখো কনসেপ্ট প্রথমে তোমাকে ক্লিয়ার করতে হবে। সিপিএম তোমাকে মাথায় রাখতে হবে। সিপিএমের কী আছে, কনসেপ্ট ক্লিয়ারেন্স, প্রতিটা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স থিওরি তোমাকে আয়ত্ত করতে হবে, রাইট। এবং পিতে কী আছে, পিওয়াইকিউ, বিগত বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটি তোমার বাইবেলের মতো কাজ করবে। রেলের প্রতিটা প্যাটার্ন বুঝতে এটি তোমাদের বাধ্যতামূলক। দেখো আমরা যখন ক্লাস 10-এ পড়তাম, আমরা যখন ক্লাস 12-এ পড়তাম, আমরা যখন অন্য কোনো এক্সাম দিতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতাম। প্রিভিয়াসের অ্যাটলিস্ট 1 বছর 2 বছর 3 বছরের কোশ্চেনগুলো আমরা স্টাডি করতাম, যে কোনভাবে কোশ্চেনগুলো এসছে, কীভাবে কোন প্যাটার্নে এসছে, কী কোশ্চেনগুলো এসছে। হয়তো সেটা কোশ্চেনগুলো তোমাকে নাও আসতে পারে, বা হয়তো সেটা 2 বছর 3 বছর পর রিপিটেশনও হতে পারে। তো এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে অনুসরণ করতে হবে এবং এগুলোর উপরে একটু বেশি করে ধ্যান দেওয়া উচিত। এবং কি, এমএ আছে এমসিকিউ স্পিড।
দেখো মক টেস্ট যখন তোমরা প্র্যাকটিস করছো সেই সময় তোমাদের টাইম ম্যানেজমেন্ট এবং স্পিড বাড়ানোর জন্য রেগুলারভাবে যে এই এমসিকিউ টেস্টটা তোমাকে দিতে হবে, ওকে, এটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে অনেকটা হেল্প করবে, ওকে, এটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে অনেকটা হেল্প করবে। দেখো নেগেটিভ মার্কিং তো আছে, সেটা তো তোমরা জানো, ঠিক আছে। এবার নেগেটিভ মার্কিং আছে বলে তাড়াহুড়োয় যে তুমি যদি ভুলভাল দিয়ে এসো তাহলে কিন্তু খুবই প্রবলেমে তোমরা পড়বে। জানা জিনিসও অনেক সময় তাড়াহুড়োতে মানুষ ভুল করে ফেলে, তো সেই বিষয় নিয়ে তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার করে যাবে। এবং স্পিড যদি এই 1 মাসে বা 2 মাসে কিন্তু স্পিড আসে না, একটা বছর বা 6 মাস তোমরা প্র্যাকটিস করো, স্পিড আপনা আপনি চলে আসবে। যদি তুমি 100-র মধ্যে, যদি তুমি 80% ফাইনাল করতে পারো তোমার মার্কসটা, তাহলে তোমার এখানে হয়তো মেবি একটা কিছু না কিছু আশা ফলস্বরূপ হিসেবে তুমি দেখতে পাবা নিজেকে। তো এই হলো আরআরবি টোটাল গাইডলাইন্স। তো তার জন্য আমাদের ফার্স্ট কী কী বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো আমাকে খেয়াল রাখতে হবে। থার্ড হচ্ছে যে রেগুলার বেসিসে আমাদেরকে স্টাডি করতে হবে। যখন তুমি রেগুলার বেসিসে স্টাডি করছো তখন তোমার মধ্যে একটা অন্যরকম পোটেনশিয়াল কাজ করছে, এবং যখন বেশি বেশি তুমি রিভিশন দিচ্ছ সেই সাবজেক্টগুলোর উপরে, তখন তোমার ওই সাবজেক্টের উপরে একটা আয়ত্ত চলে আসছে, যেটা তোমাকে পরবর্তীতে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে তোমাকে হেল্প করবে। তো এমন না যে আজকে পড়লাম 7 দিন পরে গিয়ে আবার সেই সাবজেক্টটাকে পড়লাম, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে অ্যাটলিস্ট একটা টাইম তোমরা, একটা রুটিন তোমরা সেট করে নাও, সেই হিসেবে তোমরা এই 3টে সাবজেক্ট তোমরা ক্লিয়ার করো, ওকে, এই 3টে সাবজেক্ট তোমরা ক্লিয়ার করো। যখন তুমি ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা পড়াশুনো করছো, এই জিনিসগুলো তোমরা যত বেশি স্টাডি করো তত বেশি তোমার জন্য ভালো হবে।